ছোটবেলা থেকেই ভূগোল বইয়ে পড়া আরাবল্লী পর্বতশ্রেণী আর রইল না পাহাড়। সুপ্রিম কোর্টের নতুন রায়ে বদলে গেল আরাবল্লীর পরিচয়। জঙ্গল বাঁচানোর আইনটা আগে বদলে দেওয়া হয়েছিল, এখন সরাসরি টার্গেট করা হলো পাহাড়গুলোকে। সুপ্রিম কোর্টের নতুন রায় অনুযায়ী ভারতের উত্তর পশ্চিম প্রান্তের আরাবল্লী পর্বতের 90% আর পাহাড় নয়। তাই এই জায়গায় মাইনিং করে কয়লা তুলতে পারবে বড় বড় ব্যবসায়িকরা। সরকার বলছে দেশের ভালোর জন্যই কয়লার প্রয়োজন তো হবেই। অন্যদিকে পরিবেশবিদরা বলছেন আরাবল্লী পর্বত না থাকলে আগামী কয়েক বছরে থর মরুভূমির অংশ হয়ে যাবে দিল্লির এনসিআর থেকে শুরু করে পূর্ব রাজস্থান, আগ্রা, এমনকি মধ্যপ্রদেশেও। কিন্তু প্রশ্নটা হলো, এতে কি আদৌ দেশের কিছু ভালো হবে, নাকি E20 পেট্রোলের মতোই মন্ত্রীদের ছেলেদের পকেট ভরবে? হাই ভিউয়ার্স, আমি রাজু। আজকে আলোচনা করব আরাবল্লী পর্বত সম্পর্কে। একটা নতুন আইন পাস করা হয়েছে যে আরাবল্লী পর্বত আর পর্বত থাকবে না, সেখানে মাইনিং করে কয়লা উঠবে, বড় বড় ব্যবসায়িকরা কয়লা তুলবে। তো এই সম্বন্ধে পুরো আলোচনা করব। কী করে হলো, কেন হলো, কি ক্ষতি হবে, দেশের কি ক্ষতি হবে, দেশের কি উন্নতি হবে, আমি সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন। চলুন ভিডিও শুরু করি। ভারত সরকার সম্প্রতি একটা নতুন নিয়ম এনেছে। নিয়মটা হলো, কোনো জায়গার উচ্চতা যদি 100 মিটারের কম হয় তাহলে সেটাকে আর সরকারি খাতায় পাহাড় বলা যাবে না। বিষয়টা শুনতে সাধারণ মনে হলেও এর ফলাফল মারাত্মক হতে পারে। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া বলেছে, যদি এই নিয়ম মানা হয় তাহলে আরাবল্লী পর্বতের প্রায় 90% এলাকা পাহাড়ের তালিকা থেকে বেরিয়ে যাবে। মানে 12,000 পাহাড়ের মধ্যে টিকে থাকবে মাত্র 1,000টি পাহাড়। আর বাকি সব সাধারণ জায়গা যেখানে খনি তৈরি করে কয়লা তুলতে পারবেন বড় বড় ব্যবসায়িকরা। আর যদি আরাবল্লী পর্বত শ্রেণীকে কোনোভাবে মাইনিং শুরু হয় তাহলে ভারতে একটা বিশাল বড় ইকোলজিক্যাল পরিবর্তন আসবে। বয়সের দিক থেকে দেখতে গেলে আরাবল্লী পর্বত শ্রেণী কিন্তু হিমালয়ের থেকেও পুরনো। এই পর্বত শ্রেণীর এক প্রান্তে রয়েছে রাজস্থানের থর মরুভূমি, যার মধ্যে রয়েছে জেসেলমের, বিকানের মতো জায়গা। আর অন্যদিকে রয়েছে জয়পুর, হরিয়ানা, দিল্লি, এনসিআর, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলি। রাইসিনা হিলস এর পুরো জায়গাটা কিন্তু আরাবল্লী পর্বতের একটা এক্সটেনশন, যার উপর রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে পার্লামেন্ট সবকিছু রয়েছে। আরাবল্লী পর্বত যদি না থাকে তাহলে আগামী কয়েক বছরের মধ্যে এই জায়গাগুলো থর মরুভূমির অংশ হয়ে যাবে। থরের বালি আর লু পুরো দিল্লি এবং হরিয়ানাকে ঢেকে ফেলবে। আর যদি আরাবল্লী পর্বতশ্রেণী ভেঙে ফেলা হয় তাহলে কি শুধু মানুষের সমস্যা হবে? উত্তরটা একেবারেই না। আরাবল্লী পর্বতশ্রেণী অনেক রকমের বনজন্তু এবং পাখিদের থাকার জায়গাও বটে। যদি আরাবল্লী পর্বতশ্রেণী সরে যায় তাহলে বিপদে পড়বে তারাও। পৃথিবী থেকে সম্পূর্ণ মুছে যাবে কিছু প্রজাতি। আরাবল্লী পর্বতশ্রেণী মেঘকে আটকে উত্তর ভারতে বৃষ্টি ঘটায়। পর্বতশ্রেণী সরে গেলে উত্তর ভারতে বৃষ্টি কমবে, বেড়ে যাবে খরা, আর দেখা যাবে জলের অভাব। দিল্লির দূষণের মাত্রা যে কোন জায়গায় পৌঁছাবে সেটা ভাবতেও পারা যাচ্ছে না। কিন্তু প্রশ্ন একটাই, যে এইরকম একটা আইন কেন আনা হলো? এর হিসাবটা খুবই সহজ। দিল্লি, গুড়গাঁও, ফরিদাবাদ বা নয়ডার আশেপাশে যে ছোট ছোট পাহাড় বা টিলা ছিল সেগুলোতে এতদিন ব্যবসায়িকরা হাত দিতে পারছিল না। এই জায়গাগুলো পাহাড় বা বনাঞ্চল হিসাবে সুরক্ষিত ছিল। এখন যেই এগুলো পাহাড় রইল না, অমনি সেখানে বুলডোজার চালানোর রাস্তাটা পরিষ্কার হয়ে গেল। কারণ ফরেস্ট আইন তো আর লাগু হচ্ছে না, আর এতে সাধারণ মানুষের কোনো লাভও হবে না, শুধুমাত্র পকেট ভরবে কিছু বড় বড় ব্যবসায়িকদের। আদালত বা সরকারি সংস্থাগুলো এখন আর পরিবেশের কথা ভাবছে না, তারা এখন সরকারের ইচ্ছা পূর্ণই ব্যস্ত। তবে রিপোর্ট বলছে রাজস্থানের অবৈধ খনির দাপটে 31টি পাহাড় ইতিমধ্যে গায়েব হয়ে গেছে। এখন সরকারি সিলমোহর পড়লে আরাবল্লী পর্বত ছেঁচাই সাফ হয়ে যাবে। কোটি কোটি বছরের পুরনো পাহাড়গুলো শেষ হয়ে গেলে গোটা উত্তর ভারতে গরমকালে বইবে লু আর হবে বালির ঝড়। তখন ঝকঝকে সিলিকন ভ্যালির মতো অফিস হয়তো থাকবে, কিন্তু শ্বাস নেওয়ার মতো পরিষ্কার বাতাস থাকবে না। সরকার আর সমর্থকরা হয়তো একে বলবে উন্নয়ন, কিন্তু আসলে এটা প্রকৃতিকে মেরে ফেলার প্ল্যান। তো আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না যে এটা করছে এটা ঠিক না ভুল। আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।